স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ নির্বাচন 22 ডিসেম্বর। ডাক্তারদের ভাবমূর্তি রক্ষা, সুযোগ সুবিধার দায়ভার তাদের কাছে বর্তায়, তাদেরকে করা হবে নির্বাচিত। কি প্রস্তুতি চলছে নির্বাচনকে ঘিরে, কেমন হবে আগামীর পরিকল্পনা জানছি আমরা। এর মধ্যেই এই নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিজেদের দেব, এসব নিয়ে আজকের আলোচনা। ডাক্তার নির্বাচন কথা বলতে স্টুডিওতে আছেন বিএমএ এর সাবেক সভাপতি ডক্টর রশিদি মাহবুব, আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শরীফুদ্দিন আহমেদ এবং বিএমএ এর সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডক্টর মোস্তাক রহিম স্বপন আছেন আমাদের সঙ্গে। এছাড়া আমাদের চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিএমএ সহসভাপতি ডক্টর মনোহর হক শামীম এবং খুলনা বিএমএ সাবেক সাধারণ সম্পাদক ডক্টর শেখ মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদেরও। ডক্টর রশিদি মাহবুব, 4 বছর পর 22 ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এর মধ্যেই নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই অবস্থা যে সৃষ্টি হলো, ড্যাবকে নির্বাচন থেকে সরে যেতে হলো, এর জন্য আপনি প্রথমত কাকে দায়ী করছেন? প্রথম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা একদিন প্রেসে গেছে, সেটা হচ্ছে যে তারা যেটা বলছে, তারা কিছু চেঞ্জিং কথা বলছিল, সেগুলো মানে নেই বলে করছে, যেটা প্রেসে। কিন্তু একজন প্রফেশনাল হিসাবে কিন্তু আমি জানি না যে ওনাদের কি দাবিটা ছিল। এটা কিন্তু আমরা প্রফেশনাল হিসাবে কিন্তু সেই মেসেজটা পাইনি, এবং সেই জন্য এটা বর্জন করা আমি মনে করি যে পেশাজীবী সংগঠনের জন্য এটা খুব খারাপ দৃষ্টান্ত হলো। এর আগের বার তারা উড্র করেছিল কিন্তু বর্জন করেনি। এবার কিন্তু যেটা ঘটতেছে যে তারা আসলে বর্জনই করছেন। মহাসচিব যিনি আছেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আপনি জানেন, তিনি ওই সংবাদ সম্মেলনে বলেছেন বিতর্কিত ব্যক্তিদের দ্বারা অসামঞ্জস্যপূর্ণ তফসিল ঘোষণা, সদস্য ফর্ম থেকে শুরু করে মনোনয়নপত্র বিতরণ সহ সব প্রকার অনিয়মের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে। কিন্তু তার তো দায়িত্ব আছে এটা রেজিস্ট্যান্স দিয়ে এটাকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে এটা তো ছেড়ে দিয়েছে। এখন আমি আবার যদি এটা অন্যভাবে বলি যে তাদের হয়তো এখানে তাদের প্রস্তুতি নাই, তাদের ইন্টারনাল কনফ্লিক্ট আছে কিনা, যে কে দাঁড়াবে না দাঁড়াবে সেগুলো কিন্তু আমরা কিছু জানি না। তবে যেভাবেই বলেন না কেন, তাদের এই ফ্রেমে আমি বলি যে পেশা কিন্তু আপনার এখানে অপদস্থ হচ্ছে, এখানে সমস্যা হচ্ছে। ডক্টর শরীফুদ্দিন, আপনি কি মনে করছেন যে অভিযোগ বড় করে করা হয়েছে সেটি আমি কিছুটা বললাম, আরেকটি অভিযোগ হচ্ছে 2012 সালে বিএমএ নির্বাচন কমিশনের যে সম্পাদক, তাকে পদোন্নতি দিয়ে সভাপতি করা হয়েছে, সদস্যকে পদোন্নতি দিয়ে সম্পাদক করে 2016 সালে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই পদোন্নতিকে বলা হচ্ছে ভোট জালিয়াতির পুরস্কার এবং তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে যাতে আপনারা আবার নির্বাচিত হতে পারেন। আপনাদের মত বলুন। বাংলাদেশের রাজনীতিতে আপনি ইতিমধ্যে জেনেছেন, যখনই কোনো দল পরাজিত হয় বলে যে এই এখানে দলীয়করণ ছিল, নির্বাচন কমিশন ঠিক মতো কাজ করে নাই, আবার বলে যে এখানে ভোট জালিয়াতি হচ্ছে। এটা আমাদের দেশে এরকম কথা আমরা শুনতে পাই। আমি যে কথাটি বলতে চাই, এই প্রফেশনাল পলিটিক্সে এই ঘটনাটি গতবার আর এবারে যে ঘটলো, এটা আমাদের প্রফেশন কখনোই পছন্দ করে না। কেন করে না? আজকে যদি এই ড্যাব এই ইলেকশনটি করত, প্রফেশনাল রাজনীতিতে যিনি যোগ্য, এ পর্যন্ত কিন্তু আমি নিজে উদাহরণ, 1994 সালে জয়েন্ট সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছিল জাহিদ, মাজেদ স্যার হয়েছিল প্রেসিডেন্ট, সেক্রেটারি হয়েছিল জালাল ভাই। 2 প্যানেল থেকে কিন্তু এইভাবে আসছিল। অর্থাৎ যখন যোগ্য ব্যক্তিদেরকে তারা চায়, তারা কিন্তু সেভাবে, আমি তখন ট্রেজারার, এভাবে একটা ইলেকশনে কিন্তু 2 প্যানেল থেকে এসেছিল। আজকে যদি নির্বাচন হতো, সেখানে এই প্যানেলের সবাই আসবে এমন কোনো কথা ছিল না। না আসার পিছনে কি কারণ থাকতে পারে? একটা কথা বলা হয়েছে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে। গতবার তার আগে এই লুৎফর রহমান সাহেব কিন্তু যে কয়টা নির্বাচন হয়েছে সবগুলোতেই উনি ছিলেন। যে নির্বাচনে উনিও বিজয়ী হয়েছিলেন তখন উনি সদস্য ছিলেন, যখন উনি সেক্রেটারি ছিলেন তখনও কিন্তু এই লুৎফর রহমান সাহেব ছিলেন। এবং লুৎফর রহমান সাহেবের সাথে যারা যারা ছিল, তার মধ্যে মাহবুবুর রহমান নাম করে একজন ভদ্রলোক, উনি ARAI এর লাইন ডিরেক্টর ছিলেন। উনিও কিন্তু আমরা আলোচনা করে সব দল, আওয়ামী পন্থী এবং বিএনপি পন্থী চিকিৎসকরা একত্রেই কিন্তু আমরা ইলেকশন কমিশনটা করি। এবারও কিন্তু এই কমিশন করার সময় আলোচনা করা হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল যে এদের দেব, আপনার পছন্দের কেউ থাকে কিনা। ওনাদের পছন্দের মাহবুবুর রহমান কেউ কিন্তু আমরা রেখেছিলাম। তারপরে এসে নির্বাচন হওয়ার আগেই তফসিল নিয়ে উনি যে কথাটি বলেছেন যে 6 তারিখ আর 7 তারিখ, 7 তারিখে প্রথম দিকে হিসাব করা হয়েছিল, কিন্তু হিসাবে একদিনের গন্ডগোল হওয়ার জন্য 6 তারিখ রাত্রে 8টা করেছিল। যদি 6 তারিখ রাত 8টা না করে ওরা 7 তারিখেও নির্বাচন কমিশনের কাছে বলতো যে আমার একদিন সময় লাগবে, আমি মনে করি না যে নির্বাচন কমিশন এটা হেল্প করতো না। ওনারা বিতর্কিত ব্যক্তি কাকে বলেছেন আমি জানি না, এটাও কিন্তু সঠিক নয়।
এবং নির্বাচন না, থেকে বলেছেন সরে গিয়ে ওনারা স্পষ্ট বলেছেন, আপনি জানতে চেষ্টা করলে কিছুটা জানতে পারতেন যে ওনারা বলেছেন যে যে সাধারণ সম্পাদক থেকে চেয়ারম্যান করে তাকে করেছে। পদোন্নয়ন দেওয়া হয়েছে। এবং এবং সদস্যকে পদোন্নতি দিয়ে এই সম্পাদক করা ক্ষেত্রে হয়েছে। আগের যে রহমান সাহেব চেয়ারম্যান ছিলেন তাকেও আমরা অ্যাপ্রোচ করেছিলাম, উনি অসুস্থতার জন্য ওই পদটি নেন নাই। এখন যে চারজন আছেন তার মধ্যে সিনিয়র। আপনি কি মনে করছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে, সেই ভরসা সবাই পেয়েছেন বা সবাই পেতে পারছেন? জি, এই নির্বাচন সুষ্ঠু করার তার মানে জন্য কিছু ড্যাব এটি অকারণেই, অকারণে না, ড্যাবের আমি মনে করি এটা ড্যাবের যৌক্তিক কোনো কারণ ছিল? যৌক্তিক কারণ দুটো হতে পারে। একটা হলো তাদের প্রস্তুতি নেই, যে কথাটি রশিদ মাহবুব স্যার বলেছেন, আর 2 নম্বর হলো যে এই নির্বাচনে তারা জিততে পারবে না আগেই বুঝে ফেলেছে, সুতরাং তাদের সম্মান রাখার জন্য জিততে পারবে না মুখ কেন? রক্ষার জন্য। আপনারা ড্যাবের যত লোক আছে সবকে বের করে দিয়েছেন। না, বাইর করে দেওয়ার জন্য না, তারা দেশেই তো আছে। আপনি জানেন যে আমাদের দেশে প্রায় 70,000 চিকিৎসক এখন, তার মধ্যে 36,000 মেম্বার। জি। এই মেম্বারের মধ্যে তারা তো বাংলাদেশের সব জায়গায় যেখানেই বদলি করে জিততে না কেন, পারবে না, সেটা কেমনে বোঝা গেল? আমি বুঝতে পারলাম এই কারণে যে নির্বাচন থেকে সেই সরে যায় যে দুর্বল। যদি সবল থাকতো সে নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করে জেতার জন্য এগিয়ে আসে। ডক্টর মোসাক রহিম, আপনি কি মনে করেন আপনারা কেন নির্বাচন থেকে সরে গেলেন এবং আপনারা নির্বাচন থেকে সরে গিয়ে নিজেদেরকে দুর্বল প্রমাণ করলেন কিনা? ডক্টর মোসাক রহিম স্বপন। ধন্যবাদ আপনাকে। আজকে খুব স্বল্প সময়ের নোটিশে আমি এখানে জি, এসেছি, জি। তারপরেও যে সেজন্য প্রসঙ্গটা আপনাকে নিয়ে খুবই ধন্যবাদ। জি, যে প্রসঙ্গটা নিয়ে এখানে আলাপ হচ্ছে, অলরেডি বলে অধ্যাপক রশিদ মাহবুব স্যার এবং শরফুদ্দিন ভাই ওনারা বলেছেন। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, আমরা কি কারণে নির্বাচন বর্জন করেছি সেটি কিন্তু আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়েছি। Right. তবে আমরা এটাও বলতে চাই পাশাপাশি যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিটি নির্বাচনেই আমরা অংশগ্রহণ করে এসেছি। এটা শরফুদ্দিন ভাই জানেন, রশিদ মাহবুব স্যারও জানেন। অতীতে আমরা কোনো সময় বর্জন করি নাই, কেন এবার বর্জন করলাম সেটিই কথা কিছুটা আপনার বক্তব্য এসছে যে এবার যখন সাধারণত বিএমএ নির্বাচন যখন ঘোষণা করা হয় 7 মাস আগে, নির্বাচন কমিশন এবং নির্বাচনের তারিখটি ঘোষণা করা হয়। জি। তো নির্বাচনের যেটা সবসময় বিএমএ ঐতিহ্য রয়েছে, যেটা রীতি রয়েছে বিএমএর, যে নির্বাচনের তারিখ এবং নির্বাচন কমিশন গঠন করার সময় প্রতিদ্বন্দ্বী পূর্ববর্তী নির্বাচনের, ইমিডিয়েট পূর্ববর্তী নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলির সঙ্গে বা সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হয়, জি। করে আলাপ আলোচনার ভিত্তিতেই নির্বাচন কমিশনটি গঠন করা হয়। এবার কেন আমরা, ওনারা বলেছেন যে ডক্টর লুৎফর রহমান সাহেব বিভিন্ন সময়ে নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, এবার কেন তাহলে আমরা ওনার ব্যাপারে আমরা আপত্তি করলাম? হ্যাঁ, এর যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। 2012 সালের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচনের কথা আপনাদের মনে রয়েছে। আপনার এই ঢাকা শহরেই আপনারা জানেন যে ডাক্তাররা বিএমএ ভবনে ভোট দিয়ে থাকেন, এবং গত 2012 সালের নির্বাচনে আমরা দেখেছি যে ব্যালটের মাধ্যমে ভোটটা দিতে পারেননি চিকিৎসকরা। একটাই পর্যায়ে দুপুরের পর থেকে আমি নির্দ্বিধায় বলতে চাই যে দুপুরের পর থেকে সেখানে খোলামেলাভাবে ভোট দেওয়া হয়েছে। এটি শরফুদ্দিন ভাই দেখেছেন। খোলামেলা বলতে যে ব্যালট ছাড়া? না, ব্যালটেই ভোট দিয়েছেন, কিন্তু আমাদের বুথে। ডক্টর স্বপন, আপনি একটা সেকেন্ড, ডক্টর রশিদ মাহবুব, এই বিষয়টি কি ঠিক যে 2012 সালের নির্বাচনে অনিয়ম হয়েছিল বিএমএ তে? না, এটা তো একটা বলবো যে এলিগেশন কথা, না, কিন্তু এই এলিগেশনটি ঠিক কিনা? না, ঠিকের কোশ্চেনটা কিন্তু আপেক্ষিক। আমি আবারও বলছি, প্রথম কথাটা হলো যে কোনো ওখানে ওপেন বুথ থাকে না, রাইট। ইট ওয়াজ এ ক্লোজ বুথ। হ্যাঁ। এখন যারা ওখানে থাকে, আমি আবারও বলি, যারা ওখানে থাকে তারা যদি তাদের লোক দিয়া কাউকে ব্লক করে দেখতে চায়, হয়তো কিনা? না, আমার জানা নেই, আমার জানা। আচ্ছা, আমরা আবার ডক্টর মোসাক। স্যার, আমি এই ব্যাপারটা আপনাকে খোলাখুলি বলি স্যার। জি। সকাল থেকে ভোট ঠিকমতোই হচ্ছিল, যেভাবে ডাক্তার সাহেবরা ভোট দেন, ব্যালট নিয়ে, পোলিং এজেন্টের কাছ থেকে ব্যালট নিয়ে, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট নিয়ে বুথে যেয়ে ডাক্তার সাহেবরা ভোট দিচ্ছিলেন। কিন্তু দুপুরের পর থেকে হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে একসঙ্গে প্রচুর ডাক্তারকে ভিতরে ঢোকানো হয়েছে, এবং তারা ওই অডিটোরিয়ামে পাশাপাশি বসে একজন আরেকজনের দেখে ব্যালট তারা ভোট দিচ্ছে। একজন আরেকজনকে দেখাদেখি করতে হলো কেন? এটা নির্বাচন কমিশন, সেই বিতর্কিত নির্বাচন ব্যালট কি কোনো কঠিন প্রশ্ন? একজন আরেকজনটা দেখে করবে? না, নিয়মটা হলো যে গোপন ব্যালট, গোপনে ভোট দিবেন, এবং তাই হয়। আচ্ছা, আমাদের ওনারা দেখিয়ে দিয়েছেন যাতে বোঝা যায় যে আমি আসলে আওয়ামী লীগ করি, এটা বোঝানোর জন্য। আমি সেটা সরাসরি বলতে চাই না, বাট
বিষয়টা তাই, বলছি, জি। বিষয়টা তাই জি। যে আমাদের যখন ভোটটা হবে এটা গোপন ব্যালট হতে হবে, এটা জি। স্যারও জানেন, এটা শরফুদ্দিন ভাইও জানেন। কিন্তু দুপুরের পর থেকে আমরা দেখি হঠাৎ করেই একসঙ্গে নির্বাচন কমিশন সমস্ত চিকিৎসক এবং পুরুষ মহিলা সবাইকে ভিতরে নিলেন, কিছু অডিটোরিয়ামে, কিছু বুথের ভিতরে একসঙ্গে গাদাগাদি করে একজনের পিঠের উপরে আরেকজন ব্যালট রেখে তারা ব্যালট ফিল আপ করছিলেন। আপনারা কোথায় ছিলেন, মানে এই কথা কি আমরা আপনি শুনেছেন? সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাই। না, এই কথা কি আপনি শুনেছেন না দেখেছেন? আমরা দেখেছি, দেখেছি এবং আপনিও ছিলেন ওখানে? আমি ছিলাম, আমি একজন প্রার্থীও ছিলাম। প্রার্থী, সেজন্য আপনি এখানে ছিলেন, আপনি নিজের চোখে দেখেছেন এটা? জি জি জি, আমি নিজের চোখে দেখেছি এবং আমাদের ছবি ছিল আপনার। এর পরবর্তীতে আমরা যখন ডক্টর সবার এক সেকেন্ড, ডক্টর অধ্যাপক শরফুদ্দিন, আপনি কি করে ব্যাখ্যা দিবেন এর? আমি এই ডক্টর ব্যাপারে শরফুদ্দিন- একটু ব্যাখ্যা দিতে জি জি আপনি জানেন যে ওই দিনের বেলায় জি। এত ভোটারের উপস্থিতি ছিল যে এত রোদ্দুরের মধ্যে বাইরে কিন্তু ওই রাস্তা বন্ধ করে কিন্তু দাঁড়ানো হয়। জি জি তখন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা হলে তারা বলেছে যে এই অবস্থার উত্তরণ একটাই হতে পারে যে ভোট তো সবাই ব্যালটেই দেবেন, হ্যাঁ। কিন্তু বুথে গিয়ে দিতে গেলে আজকে রাতের মধ্যেও শেষ করা যাবে না। আচ্ছা। সুতরাং আমরা তাদেরকে অডিটোরিয়ামের মধ্যে বসার একটা এই সুযোগ ক্ষেত্রে করে একটা দিয়েছি। প্রশ্ন, অধ্যাপক শরফুদ্দিন, এটি কি এবারই প্রথম হয়েছে কিনা, মানে 2012 সালেই প্রথম হয়েছে কিনা? 2012-তে ভোটার যা ছিল সে পরিমাণ একটু বেশি না, উপস্থিতির 2012 কারণে- সালেই প্রথম হয়েছে কিনা এরকম না না না, ঘটনা? এর আগে আর মানে এর আগে কখনো বুথের বাইরে বাইরে ভোটের কোনো নিয়ম নাই। মানে এটি আমাদের নজিরবিহীন এখন- আমরা বলতে পারি কিনা? এটা এভাবে না বলে যদি আমরা বলি যে পরিস্থিতি বাধ্য করেছিল নির্বাচন কমিশনকে ওইভাবে ভোট ডক্টর নেওয়ার রশিদ জন্য। বাবু, আপনি কি এটি পরিস্থিতি বাধ্য করেছে বলে এটিকে ছাড় দিতে রাজি না, কিনা? এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা ব্যর্থতা। তাইলে এটি আমি- ব্যর্থতা, নির্বাচন নির্বাচন কমিশনের কমিশনের ব্যর্থতা। কমিশনের আপনি ব্যর্থতা। মনে করছেন যে এটি নির্বাচন কমিশনের ব্যর্থতা? আমাদের নির্বাচন কমিশনের ব্যর্থতা সেটি প্রফেসর রশিদ মাহবুব মনে করছেন। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে বিএম এর সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব, আমাদের সাথে খুলনা থেকে বিএম এর সাবেক সাধারণ সম্পাদক ডক্টর শেখ মোহাম্মদ আখতারুজ্জামান আছে, চট্টগ্রাম থেকে বিএম এর সাবেক সহসভাপতি, বিএম এর বর্তমান সহসভাপতি ডক্টর মনোহর হক শামীম আছেন। ডক্টর মনোহর হক শামীম, আপনি কি মনে করেন খোলা বুথে এই ভোট দেওয়াটা নির্বাচন কমিশনের বড় কোনো ব্যত্যয় কিনা, এরকম কোনো ব্যত্যয় যে এটা আসলে ড্যাবের যাওয়া উচিত হয়নি নির্বাচনের? ডক্টর শামীম। আসলে এতক্ষণ ধরে আমি আলোচনা শুনছিলাম, কিন্তু আমাদের চিটাগাংয়ের প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। চট্টগ্রামে আমরা আসলে এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন ইতিপূর্বে হয়নি, কারণ এর আগেও দুটো নির্বাচন হয়েছে। জি। তো সেই দুটো নির্বাচনে কিন্তু ড্যাব, এনডিএফ তারা কিন্তু আমাদের সঙ্গে সমান তালে ডক্টর শামীম, প্রতিদ্বন্দ্বিতা আমি করেছেন। এইবারের নির্বাচনের কথা বলছি। এবারের নির্বাচনে যে ভোট দেওয়ার পদ্ধতির কথা ডক্টর মুস্তাক রহিম স্বপন বললেন, সেটি সমর্থনযোগ্য কিনা, সেটি অন্যায় হয়েছে কিনা, নিয়মের বহির্ভূত কাজ হয়েছে কিনা, আপনি এরকম মনে করছেন কিনা? আসলে নির্বাচন কমিশনের ব্যাপারে বক্তব্য বোধহয় আমাদের পক্ষে দেওয়াটা শোভনীয় না। কেন বলেন তো? আমরা তো নির্বাচন কমিশনের এগেইনস্টে বলি যে ওরা ভোট ভালো করে নাই, খারাপ করেছে। আপনার অসুবিধা কি? না, এটা আপনারা বলতে পারেন, অন্যরা বলতে পারে, কিন্তু আমরা যারা নির্বাচন করছি তারা আমাদের তাদের বলাটা নির্বাচন না, বুঝতে পেরেছি। ডক্টর মনোহর হক শামীম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একই প্রশ্ন ডক্টর শেখ মোহাম্মদ আখতারুজ্জামান আপনাকেও করতে চাই যে আপনি মনে করেন কিনা এটি যথেষ্ট কারণ যে কারণে ড্যাব আসলে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না, এবং এর মাধ্যমে আসলে কতটা কারচুপি করার প্রয়োজন আমি মানে সম্ভব সেটি আমি আসলে ভালো বুঝতে পারছি না। ডক্টর শেখ মোহাম্মদ আখতারুজ্জামান। আসলে আমি সবাইকে বলবো যে আপনারা ওই সময়ের পেপারগুলো যদি দেখেন, ইলেকট্রনিক মিডিয়া দেখেন, তাহলে দেখবেন যে সব ভোট কারচুপি কিভাবে হয়েছে, কিভাবে মানুষকে ভোটে বুথে ঢুকতে দেওয়া হয়নি, এবং ওই নির্বাচনের নিয়ম যেটা গোপন ব্যালট, সে গোপন ব্যালট না না, ডক্টর শেখ মোহাম্মদ আখতারুজ্জামান, গোপন ব্যালটের বিষয়টি ডক্টর মুস্তাক আসলে ব্যাখ্যা করেছেন, কিন্তু এর মাধ্যমে কি আসলে কারচুপি সম্ভব? মানে গোপন ব্যালটটা হয় প্রকাশ্য ব্যালট হলেই কি সেটি কারচুপি হবে কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তার কারণ গভর্নমেন্ট ভোটার যারা থাকে, বিশেষ করে সরকারি যারা ভোটার থাকে ডাক্তার, তারা ভোট দিতে বাধ্য হয় অনেক ক্ষেত্রে, তাদের প্রমোশন, পোস্টিং এগুলো তারপর নির্ভর করে। সবাই এই 30,000 বা 36,000 মেম্বারদের সবার ভোট সবাই তাকিয়ে থাকে কিনা সেটিও একটি প্রশ্ন। যাই হোক, ডক্টর মুস্তাক রহিম স্বপন যে প্রশ্নটি তুলেছেন এবং যিনি ডক্টর শেখ মোহাম্মদ আখতারুজ্জামান সমর্থন করছেন ডক্টর শরফুদ্দিন, আমরা এটার একটি ব্যাখ্যা জানতে চাইবো এবং নিশ্চয়ই প্রফেসর রশিদ মাহবুবকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে আসি স্যার আপনাদের কাছে, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। এই ডক্টর মুস্তাক রহিম স্বপন যে অভিযোগ তুলেছিলেন এবং ডক্টর শেখ আখতারুজ্জামান যে অভিযোগকে সমর্থন করলেন সেই বিষয়ে ডক্টর শারফুদ্দিনের একটু বক্তব্য শুনবো এবং ডক্টর রশিদি মাহবুবের আসলে কিছু বক্তব্য রয়েছে, খুব সংক্ষেপে যদি স্যার আমি আখতারুজ্জামান সাহেবের বক্তব্য শুনে আমার মনে হলো যে রাজনৈতিক বক্তব্যের মতো উনি রাখলেন, এই কারণে যে বিরোধিতার জন্য বিরোধিতা এবং সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলা যায়। উনি কিন্তু বেশি কিছু বলেন না, তিনি একটা বলেছেন কথা ওপেন বলেছেন, ব্যালট উনি হয়েছে যে এবং সরকারি সেটা ডাক্তাররা- কারচুপি করার জন্য করা হয়েছে। উনি কিন্তু একটা কথা আমার বলেছেন কাছে যে যৌক্তিকই open- মনে হলো। আমার কাছে জি। মনে হলো যে ওপেন ভোটের বিষয়টা তো একটা পরিস্থিতির মধ্যে হয়েছিল, যদিও নির্বাচন কমিশন ইচ্ছাকৃত এটা করেননি। 2 নম্বর যে কথাটি উনি বললেন যে সরকারি ডাক্তাররা বা ভোট দেওয়ার জন্য, অর্থাৎ ওনার আমলেও পাশাপাশি যখন দেখে। সরকার ছিল তখন সরকারি ডাক্তাররা তাদের ভোট দিয়েছে, আবার এই আমলেও সেটা দিয়েছে, আবার আগামীতেও দেবেন, এই জন্য সরকারে নাই বলেই ওনারা ভোট থেকে বর্জন করেছেন, এটাই উনি বলেন। সেটি কি কিছুটা সত্য কথাই না? এটা- মানে যে যারা সরকারি চাকরি করে তাদের কি আর আপনাকে ভোট না দিয়ে কোনো উপায় আছে? না, সেই ক্ষেত্রে একটা কথা আছে। ওনারা চাকরি করে না, ওনারাও ওনারাও তো তো লোক চাকরি চাকরি করে। করে। জি। আচ্ছা, এটা 2 বোধহয় নম্বর fact। হলো যে গত 12 সালের এই ঘটনার পরে এই যে অভিযোগ ওনারা আজকেও তুলছেন, একটা মামলা কেন করেননি? আমার তো একটা ট্রাইব্যুনাল আছে, নির্বাচনী ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু আমরা কোনো মামলা পাই না। পেশাজীবীদের পক্ষে আচ্ছা, আসলে একটা নির্বাচন, আমার গঠনতন্ত্রেই লেখা আছে মানে যে একটা সেটি আছে, নির্বাচনী সেটি ট্রাইব্যুনাল করা আছে, যেত, সেই কিন্তু- ট্রাইব্যুনালে ওনারা যদি মামলা করতেন নিশ্চয়ই এই ব্যাপারে একটা ব্যবস্থা হতো। প্রফেসর রশিদ মাহবুব, আপনি আচ্ছা, কি আমার মনে হচ্ছে যে কতগুলো ফ্রেম বোধের মধ্যে চলে আসছে। যখন সে সরকারে থাকে তার দলই পাস করে, এটা এটা আমরা সরকারি যারা আছে এটা আমরা একটা ধারাবাহিকতায় দেখছি। কিন্তু অপোজিশন যে থাকে তার কিন্তু একটা দায়িত্ববোধ থাকে, সরকারের আমলে যে অপকর্মগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু একটা সেন্সিটাইজ করা যায়। ইলেকশনটা খালি জিতার জন্যই করে না, ইলেকশনটা কিন্তু যে অসঙ্গতিগুলো করে সেগুলো কিন্তু অন্তত এই সময়টা বলা ইজিয়ার হয়। আর এখন যে ঘটনাগুলো ঘটছে এটা একটা যজ্ঞ, আপনার 36,000 মেম্বার, এটা তো একটা আই ডোন্ট নো হাউ টু সলভ দিস থিংস। এখন প্রশ্নটা হচ্ছে উনি একটা বলছে যে ওপেন ব্যালট, ওপেন ব্যালটও কিন্তু আপনার পাস করে। ওপেন ব্যালটটা কিন্তু অনেক জায়গায় ওপেন ব্যালটও কিন্তু আমরা হাত তুলে ভোট দিই, দাদি দেই, বলছি সেটা, ওটা আমার কাছে মনে হয় না। কিন্তু কিন্তু এই কথা তো ঠিক স্যার, ওপেন ব্যালট করলে আমি বলছি- আমি যদি না চাই যে আমাকে চেনা যাক, যে আমাকে আসলে না স্যার, আমি আপনার সাথে জি, দ্বিমত। এটা ওপেন যদি আমি না ব্যালটে- চিনতে চাই, না, আমি কিন্তু ওপেন ব্যালটের ফরে বলছি না, জি। কিন্তু প্রথমটা হচ্ছে গতবারে হয়তো যে প্রশ্নটা আসছে কি কারণে হয়েছে সর্বদিন বলছে, টেকনিক্যাল কারণের কথা হ্যাঁ, বলছেন। জি, কিন্তু এবার ওনারা যে জায়গাটা বলছে এবার কিন্তু ওপেন ব্যালট এখনো হয়েছে কি হয় নাই এটা এটা বলেন। কিন্তু নাই। 2 নম্বর হচ্ছে না, যে- গতবার এই ঘটনা হয়েছে, আমি আর বিশ্বাস করবো কেন নির্বাচন কমিশনকে? তাহলে তো পেশাজীবী, মানে আবারও বলছি, তাহলে তো পেশাজীবী সংগঠনে আপনার তো দায়িত্ববোধ রাখি, তাহলে ওটা নিয়ে আন্দোলন করা উচিত। রাইট। ওই জায়গাটা তো আপনি যাবেন, কিন্তু আমার কথাটা হচ্ছে সবচেয়ে লসটা এখানে কে করলো? লসটা কিন্তু করলো পেশা। আজকে ওই যে কারণে আমি আসি না কেন, কিন্তু ড্যাব আসলে তো ড্যাবকে যে কোনো প্রকারে হারিয়ে দেওয়া হতো, ওরা কেন আসবে? স্যার আমি আবার এটা আপনি নিশ্চয় গ্যারান্টেড তো না, আমি কিন্তু আবারও বলছি ড্যাব তো নিশ্চয়ই গ্যারান্টি পেয়েছে যে তাদেরকে আচ্ছা, হারিয়ে আমি দেওয়া বলছি হবে এটা বলে মনে গ্যারান্টেড করেছে। না, এইটা এটা আমি ঠিক বলেন। বলছি জি। হতে পারে, কারণ প্রশ্নটা যেটা হচ্ছে যে অবচেতন মনে এই প্রক্রিয়াতে আমি পারবো না, তাহলে কোন প্রক্রিয়াতে করবে? প্রশ্নটা হচ্ছে যে পেশাজীবী সংগঠনের একটা নির্বাচন এত এফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্টও তো আমার নাই যে এটাকে এফিসিয়েন্টলি রান করা। ঢাকা শহরে আজকে 20,000 যখন হয় তখন এদেরকে সেন্টারও আমি অনেকগুলো করতে পারি না। Right. আমি বলছি উই হ্যাভ গট আমার মনে যে কারিগরি ত্রুটির কথা যেগুলি বা বিষয়গুলির কথা যেটা ডক্টর রশিদি মাহবুব বলছেন, আমরা আবার ডক্টর শেখ আখতারুজ্জামানের কাছে যাই। ডক্টর শেখ আখতারুজ্জামান, আপনি কি আমাদেরকে একটু আবার বলবেন কিনা যে আপনি কি মনে করেন যে ড্যাবের এই নির্বাচন থেকে সরে যাওয়াটা এবার উচিত হয়েছে কিনা? এবার বোধহয় কেটে গেছে। সালে আমরা খুলনায় লোকাল নির্বাচন করতে যাওয়ার প্রেক্ষিতে তখন আমাদেরকে, আমরা ক্যাম্পেইন করতে যখন খুলনা মেডিকেল কলেজে যাই আমাদেরকে অবরুদ্ধ করে রাখে সরকার সমর্থক ছাত্র লীগের ছেলেরা এবং সাচিবের জুনিয়র নেতারা, এবং আমাদেরকে প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে আমরা ওখান থেকে ক্যাম্পেইন না করে বেরোয় আসি, এবং এই পরিস্থিতি সারা দেশেই বিরাজমান, এবং যার প্রেক্ষিতে সেই যে আমরা আদালতে গেছিলাম, আদালতের কথা যেহেতু বললেন সরফুদ্দিন ভাই, আমরা আদালতে গেছি, আদালত কিন্তু পুরো বিচার এখন প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু ক্ষমতা জোর করে দখল করে নেওয়া হয়েছে খুলনা বিএনপির।
ডক্টর শামীম, আপনি এই সম্পর্কে কোনো কিছু আমাদেরকে যুক্ত করবেন কিনা, যে সত্যি কি স্থানীয় নির্বাচনগুলি ওই রকম ভাবে তিনি দুটি রাজনৈতিক দলের সমর্থকের কথা, দুটি রাজনৈতিক দলের সহযোগীর কথা বলছিলেন, ছাত্রলীগ এবং সাচিব, এরকমটি কি চট্টগ্রামে হচ্ছে কিনা? না দেখুন, এর আগে দুটো নির্বাচন আমরা করেছি, সেই দুটো নির্বাচনে আমরা যারা সাচিব প্রার্থী ছিলাম, বরঞ্চ আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আসলে সরকারি দলের সমর্থিত প্রার্থী নাকি আমরা বিরোধী দলের প্রার্থী, সেরকম অবস্থাতেই আমরা নির্বাচন করেছি। এবং গত দুটি নির্বাচন কিন্তু, যেমন গতবার আগের বারের নির্বাচন কেন্দ্রীয়ভাবে কিন্তু ড্যাব আসেনি, কিন্তু চট্টগ্রামে কিন্তু ড্যাব সম্পূর্ণভাবে সমানতালে আমাদের সঙ্গে নির্বাচন করেছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, গতবারও হয়েছে। তো চট্টগ্রামের ব্যাপারটা একটু ভিন্ন, চট্টগ্রামে কিন্তু এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। আর এবার তো ঠিক বুঝতে পারলাম না কেন ওনারা চট্টগ্রামে ডক্টর নির্বাচনে শামীম, আসলেন আপনাকে না। ধন্যবাদ। ডক্টর মোস্তাক রহিম, আপনি কোনো পয়েন্ট করলে আমরা আবার অধ্যাপক শরফুদ্দিনের কাছে একটু যেতে পারি। যে না, আমি আরো কিছু বিষয় অ্যাড করতে চাই, জি। যে এবারে নির্বাচনে আমরা কেন গেলাম না। জি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ইকবাল ভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম। ইকবাল আরসালানের কথা জি, বলছেন আপনারা, অধ্যাপক ডক্টর ইকবাল ইকবাল আরসালান, বর্তমান যিনি বিএমএর মহাসচিব জি। এবং সাচিবের সভাপতি, জি, ওনার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি এবং ইকবাল ভাই বলেছিলেন, স্বীকার করেছিলেন যে আমরা ওই তারিখটা করার সময় মানে এটা যে কি বলে ঈদের ছুটির মধ্যে পড়ে যাবে মেম্বারশিপের সময়টা, এটা ওনারা খেয়াল করেন নাই। তবে উনি বলেছিলেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে ডাকবো, সংগঠন হিসেবে আমাদেরকে উনি ডাকবেন, আমরা যারা নির্বাচন করি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করে এটা কিভাবে রিজলভ করা যায় বা একটু মানে সময়টা কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আমি কথা বলবো তোমাদের সঙ্গে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ইকবাল ভাই পরে কিন্তু আমাদেরকে আর ডাকেন নাই। আমরা কিন্তু ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে আমাদের মহাসচিব ডাক্তার জেড.এম. জাহিদ হোসেন, ওনার স্বাক্ষরে একটি চিঠিও আমরা বিএমএর সভাপতি মহাসচিব এবং নির্বাচন কমিশন বরাবর কিন্তু দিই। এই প্রশ্নটি করতেই হচ্ছে ডক্টর স্বপন, নির্বাচন বর্জন করে আপনারা কি অর্জন করতে চাইছেন আসলে? মানে সমাধানের পথ কি এটা হচ্ছে? যেটি ডক্টর রশিদ বাবু শুরু করছিলেন, সেটি আমাদের গবেষক দল সেটি বলছে যে আপনারা যেগুলিকে সমস্যা বলে চিহ্নিত করছেন, আপনাদের নির্বাচন বর্জনের ফলে সেই সমস্যার কোনো সমাধান আপনারা পাচ্ছেন কিনা? না, একটি নির্বাচনে তো ধরেন মানে আপনারা বর্জন করার ফলে ডক্টর শরফুদ্দিনদের কি আসতে যাচ্ছে? না, ওরা তো খুশি। অধ্যাপক শরফুদ্দিন, সেটি দীর্ঘমেয়াদে অধ্যাপক শরফুদ্দিন, না, সেটি দীর্ঘমেয়াদে বোঝা যাবে জি। আপনার, সেটি তো এখন বোঝা যাবে না। এখন তো বর্জন করেছি আমরা, এটা সত্যি কথা। জি। আমরা মিডিয়াতে প্রেসে আমরা এটা বলেছি কেন বর্জন করেছি আমরা, জি। এবং এটা অত্যন্ত সত্যি কথা যে এই নির্বাচন কমিশন বিতর্কিত নিঃসন্দেহে। যিনি গতবার এই সমস্ত অব্যবস্থাপনার জন্য দায়ী, জি। ওপেন ব্যালটের জন্য দায়ী, যিনি চিকিৎসকদেরকে গোপন ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন নাই, Right. সেই মেম্বার সেক্রেটারিকে এবার ওনারা সভাপতি করেছেন জি, জি। নির্বাচন কমিশনের, আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই। আচ্ছা। আবার মেম্বারশিপের বিষয়টাও আমরা টেলিফোনে কথা বলেছি। আপনাদের এই বক্তব্যগুলির সাথে আমি সম্পূর্ণ একমত। আমার শুধু প্রশ্ন হচ্ছে, নির্বাচন বর্জন করে কি পাওয়া গেল? এটি এক ধরনের প্রতিবাদ, এক ধরনের প্রতিবাদ করলেন আপনারা। প্রতিবাদ আমাদের। অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি বলবো যে আমি এই প্রশ্ন ঠিকই করছি যে নির্বাচন বর্জন করে কি পাওয়া গেল, কিন্তু বর্জন ছাড়া আমি কি বা করতে পারতাম আসলে, সেটিও যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক শরফুদ্দিন, বিরতির সময় অধ্যাপক রশিদ মাহবুব বলছিলেন এভাবে বিএমএ আর কতদিন চলবে। আমি সেই জায়গা থেকে শুরু করতে চাই এবং অনেকগুলি বিষয় আপনার সামনে এসছে। আমি প্রথমেই বলবো যে এবার ওনারা কেন বর্জন করেছেন সে বিষয়ে দুটো পয়েন্ট ওনারা বলেছিলেন। একটা হলো যে তারা সময়টা কম দিয়েছে মেম্বার হওয়ার নির্বাচন জন্য। কমিশন। 2 নম্বর, সংগঠনকে ডেকে তাদের সাথে কথা বলা উচিত, যেটা আমাদের একটা রেওয়াজ, এটা হয়নি। আর ওনারা নির্বাচন বর্জন করে কি অর্জন করলেন, এই তিনটা বিষয়ে যদি আমি এভাবে বলি। এক হলো, যারা সময় বর্ধন চায় যে নির্বাচন কমিশনের অধীনে, সেই নির্বাচন কমিশনকে কি করে তারা বর্জন করতে চায় এবং বলে যে এটা দলীয়। কারণ তারা তো সময় হলে ওই নির্বাচন কমিশনের অধীনেই ভোটার হতো। এক। দ্বিতীয়, উনি বলেছেন তারা যে সময় চেয়েছিলেন হ্যাঁ, নির্বাচন কমিশনের কাছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে নির্বাচন কমিশন যাদেরকে ওনারা সময় চাইলেন এবং সময় পেলে ভোটার হতেন, তাহলে তাদেরকে তো বিতর্কিত বলা যায় না। দ্বিতীয় যে কাজটি, সংগঠনকে ডাকার ব্যাপারে মহাসচিব সাহেব হয়তো বা ব্যস্ততার জন্য ওনাদের ডাকতে পারেন নাই, ওনারাও কিন্তু তার কাছে আসতে পারতেন। এটাই আমি মনে করি, এটাই আমাদের রেওয়াজ। আমাদের এই প্রফেশনে রাজনীতির চেয়ে আমাদের পেশাগত উন্নয়নটা কিন্তু বড়। আমরা আমাদের চিকিৎসকদের স্বার্থ দেখার ক্ষেত্রে যদি কখনো কোনো চিকিৎসক ধরেন অ্যারেস্ট হয়েছে, আমি যখন মহাসচিব ছিলাম, আপনার মনে আছে কিনা,
একজন জামাত ডাক্তারও কিন্তু অ্যারেস্ট হয়েছিল ইবনে সিনায়। আমি কিন্তু এমন বিবৃতি দিয়ে পরের দিনই কিন্তু তাকে আমি জামিন দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এটা কিন্তু আমার প্রফেশনের একটা বিষয়, আমরা কিন্তু এই কাজটা করি। সেই ক্ষেত্রে যে সংগঠনের মহাসচিব ডাকলো না, ওনাদের কিন্তু তার সাথে এসে যোগাযোগ করা উচিত ছিল, সেখানে একটা গ্যাপ তাদের রয়ে গেছে। আরেকটা বিষয় হলো যে এই প্রফেশনে আমি যে ভুলটা করছি এটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার বিপক্ষে যারা আছে তাদের। আমি যদি আমার কি ভুল আছে এটা ওনাদের কাছ থেকে জানতে চাই, সেটা কিন্তু এই নির্বাচনের একটা পদ্ধতি। আমি একটু অফ টপিক বলতে চাই, নির্বাচন একটু দূরে সরে গিয়ে গত কয়েক বছরে পেশাজীবীদের মধ্যে, বিশেষ করে চিকিৎসক পেশাজীবীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে যারা ড্যাব করছে তাদেরকে আপনারা কোনো ধরনের পোস্ট গ্রাজুয়েশন করতে দিচ্ছেন না, তাদেরকে কোনো কিছুতে আমলে নিচ্ছেন না, সব দিক দিয়ে তাদের পথে আপনারা কাটা বিছিয়ে রাখছেন, তাদেরকে মানে সব দিক দিয়ে বঞ্চিত করছেন। তাহলে আপনাকে আমি দুটো উদাহরণ, আমার বন্ধুরা এই কথা বলছে, আজকে আপনি যদি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটি হয়, এখন কিন্তু সকল পোস্ট গ্রাজুয়েট হয় বাংলাদেশের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে। এই গতকালকেও যে পরীক্ষা হয়েছে এবং গত বছর যা হয়েছে, মোর দ্যান 50% অন্য দল, মানে মেধার দিক দিয়ে তারা ভালো। সেই জন্য আপনাদের দলে আর নাই কেউ, সবাইকে দিয়ে সেটা বলে না, এটা কিন্তু আমাদের পরীক্ষার সিস্টেম ওএমআর এর মাধ্যমে। ইভেন আপনি জানেন এই ভোটটাও কিন্তু ওএমআর এর মাধ্যমে গোনা হয়। কিন্তু আমি অন্তত একজনের কথা জানি যে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও আসলে তাকে নেওয়া হয়নি, শুধুমাত্র উনি ড্যাব করেন বলে। আমার কাছে মনে হয় এই ধরনের এরকম কথা কি ঠিক? এটা সঠিক, মানে এটা এই ব্যাপারে যদি সঠিক কিছু এরকম মনে করেন আপনি আমার কাছে তাকে পাঠাবেন। একটা সেকেন্ড আমি কি ডক্টর মোশাররফ রহিমকে একটু জানতে চাইবো যে ডক্টর মোশাররফ রহিম যেটি ডক্টর শরফুদ্দিন দাবি করছেন সেটি কি পেশাজীবী সংগঠন হিসেবে আপনি মেনে নিতে পারছেন যে সাচিব আসলে চিকিৎসকদের পেশার উন্নয়নে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না? এক্ষেত্রে শুধু একটা কথা আমি এই সাথে যোগ করে দিই, গত কয়েকদিন আগে একটা ডিপিসি হয়েছে যেখানে 500 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে, তার 300 জনই কিন্তু অন্য দলের। এটা কিন্তু তাদের যোগ্যতা গুণে হয়েছে। 500 জনের মধ্যে 300 জনই সাচিব করেন না, সেটি আপনি হ্যাঁ, এবং যেটা যোগ্য। ডক্টর মোশাররফ রহিম দেখুন, এই ব্যাপারে তো অনেক কথা আছে এবং আজকে তো মিডিয়ার যুগ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ। কোনো কিছুই আজকে গোপন থাকে না, অনেক কিছুই বের হয়ে যায়। সেগুলো কিন্তু চিকিৎসক সমাজ অকিবহাল যে আজকে বিভিন্ন সময় পদোন্নতির বেলায় কি ঘটেছে বা ভর্তি পরীক্ষায় কি ঘটেছে, এগুলো আমি এই যেহেতু বিএমএ নির্বাচনের বিষয়ে আমি তার মধ্যেই থাকতে চাই, এগুলো জানে চিকিৎসক সমাজ, জানে, ওনারাও জানেন, আমরাও জানি। বাট আমি যেটা বলতে চাই যে বিএমএ নির্বাচন আমরা প্রথমেই বর্জন করতে চাই নাই। আমরা চেয়েছিলাম বিএমএ সভাপতি মহাসচিব বরাবর ড্যাবের পক্ষ থেকে আমাদের মহাসচিব, যিনি বিএমএর মহাসচিব ছিলেন, যখন টাইম পেলেন না তখন নির্বাচন কমিশনের কথা বলতেন। আমাকে একটু বলতে দেন যে আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশনের পুনর্গঠন, শুধু তারিখ রিশিডিউল না। আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছিলাম এবং রিশিডিউল করে ভোটার হওয়ার বা সদস্য হওয়ার জন্য আমরা একটু সময় চেয়েছিলাম। এটি আমরা, ওনারা রেসপন্ড করেননি, আমাদের চিঠির জবাবও দেন নাই, অথবা আমাদেরকে ওনারা ডাকেও নাই। আমার মনে হয় ঘটনাটা আমি একটু অন্য দৃষ্টিতে দেখবো, কারণ বর্তমানে যে কতগুলো ফ্রেমে ড্যাব, সাচিব বা বিভিন্ন হওয়াতে সরকার পক্ষের লোকরাই ইলেকশনে জিতে, এবং যে কোনোভাবেই হোক না কেন সরকারের বাইরে যারা, তাদের কিন্তু এখানে কনফিডেন্সটা থাকে না। কিন্তু একটা সময় পর্যন্ত যারা ছিল অড সিচুয়েশন, যেমন আমিও যখন ইলেকশন করতে গেছি, ওনাদের সরকার যখন বা আছে, বাইরে গেলে আমাদেরকে সমস্যা ফেস করতে হয়, কারণ কোনো লোকজন আমাদের কাছে আসে না, যদি মার্কড হয়, এগুলো কিন্তু আছে। কিন্তু এখন এই যে দলীয় বৃত্তে যখন বিএমএ চলে গেছে, তারই কিন্তু একটা জায়গাটা হচ্ছে যে আজকে নির্বাচন নিয়ে বয়কটের প্রশ্ন আসছে। জি, তো এখন এই বয়কট তো সমাধান নয়। আপনার কাছে কি সমাধান মনে হয়? আচ্ছা, আমি বলছি এই বয়কটটা সমাধান, একদম সমাধান। এখন সমাধানটা যেটা হচ্ছে দুটো জায়গায়, রাজনীতিবিদদেরও এখানে একটা দায়িত্ব আছে, পেশাজীবীদেরও একটা দায়িত্ব আছে। রাজনীতিবিদরা যখন এটাকে প্রথম তাদের অঙ্গ সংগঠনের মধ্যে নিয়ে গেল ডাক্তার গ্রুপকে, তখনই কিন্তু প্রাপ্তির লক্ষ্যে সবাই ওই যার যার অঙ্গ সংগঠনে যাওয়া শুরু করলো, এবং তারাই কিন্তু বেনিফিটগুলো নেওয়া আসে। যারা যায়নি তাদের জন্য নিশ্চয়ই ক্রাইসিস। আমাদের জন্য একটা আইডিয়াল মডেল আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে পেশাজীবী সংগঠন, পেশাজীবীদের রাজনীতিটা যদি একটু বাইরে রাখা হতো। কিন্তু সেটা কি সম্ভব কিনা সেই প্রশ্ন। ডক্টর রশিদ বাবু, এটা আমি একটু আবার বড় করে শুনতে চাই। এর আগে আমি একটু চট্টগ্রামে ডক্টর শামীমকে একটু জানতে চাই যে ডক্টর শামীম, আপনি আসলে সাচিব কেন করছেন? সাচিব করে আপনার কি লাভ হচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে সাচিব যেটা করার প্রশ্ন হচ্ছে, এটা আমি কিন্তু ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র রাজনীতি করে তারপরে আস্তে আস্তে আমি পেশায় এসেছি। ডাক্তার হওয়ার পরে
পেশাজীবী রাজনীতি জড়িত হয়েছি। কাজে এমন না যে আমি হঠাৎ করে ডাক্তার হওয়ার পরে আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদে জয়েন করেছি। আমি কিন্তু ছাত্র জীবন থেকেই এই ধারায় রাজনীতি করে এসেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি কিন্তু স্যার আমি একটি প্রশ্ন করতে চাই, আমিও ছাত্র জীবনে রাজনীতি করেছি, এখন আপনি আমাকে সাংবাদিক হিসাবে সেই রাজনীতি আমি কন্টিনিউ করি সেটি দেখতে চান কিনা, মানে সেটি আমার পেশার জন্য ভালো হবে কিনা, আপনার সাজেশন কি? না, আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আমি সচিব করি সেটা সচিবের জায়গায়, আর আমি যখন বিএমএতে নির্বাচন করি এবং নির্বাচিত হয়ে যদি বিএমএতে আসি তখন কিন্তু আমার পরিচয় আর সচিব থাকে না, তখন কিন্তু আমি ডাক্তারদের বা চিকিৎসকদের প্রতিনিধি হয়ে যাই। এবং আমরা অন্তত চট্টগ্রামে এই জিনিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করি এবং মেনে চলি। আপনি দেখবেন যে 2012 সালের পরে আমরা নির্বাচিত হওয়ার পরে, মুজিব শরীফ পরিষদ নির্বাচিত হওয়ার পরে চট্টগ্রামে যে আন্দোলনগুলো হয়েছিল, যে চিকিৎসকদের সঙ্গে যে দুর্ব্যবহার বা চিকিৎসা সেগুলির ক্ষেত্রে আপনার নেতৃত্ব দিয়ে দেখেন। ডক্টর সাহেব আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর শেখ আখতারুজ্জামানকে জানতে চাই। ডক্টর শেখ আখতারুজ্জামান, আপনি কেন পেশাজীবী রাজনীতি করছেন, করে আপনার উপকার কি হচ্ছে আসলে? আসলে ব্যক্তিগতভাবে আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট ছিলাম, তো আদর্শগত কারণে আমি ড্যাবের রাজনীতির সাথে জড়িত। তবে যেহেতু সরকারি চাকরি করতাম সেই জন্যে আমার মানে আমি কখনো মানে ওই সরাসরি কোনো দল করিনি, তো ড্যাবের সাথে জড়িত ছিলাম। কিন্তু ডক্টর রশিদি মাহবুব যে আহ্বান রাখছেন যে পেশাজীবীরা যদি রাজনীতিটাকে একটু দূরে রেখে পেশার কল্যাণের কথা ভাবতেন তাহলে এটা আমাদের সবার জন্য ভালো, তো আপনি কি সেই বক্তব্যের সাথে একমত কিনা ডক্টর আখতারুজ্জামান? একমত হতে পারলে ভালো হতো, কিন্তু রশিদি মাহবুব নিজেও কিন্তু দলবাজের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। উনি নিজেও দলবাজের সাথে জড়িত, এইটা হচ্ছে আমার বক্তব্য। মানে যদিও শুনতে খারাপ শোনাবে, কিন্তু সবাই দল করার দলবাজি না না, আমি কিন্তু অপোজ করছি, আমি কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। রাজনৈতিক দলের সাথে ডক্টর রশিদি মাহবুব সংশ্লিষ্ট নয়। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর অধ্যাপক শরফুদ্দিন এবং ডক্টর মুসাক আপনাদের সাথে কথা হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর রশিদি মাহবুব, বিরতির আগে আপনি বলছিলেন যে রাজনীতিটাকে পেশাজীবীদের যে সংগঠন, সেই সংগঠন থেকে একটু পিছনে রাখতে পারলে, একটু আলাদা রাখতে পারলে। আমি আবারও বলি, রাজনীতি আমার থাকবে, কিন্তু রাজনীতিটা কিন্তু পেশার সাথে যদি মার্চ করে ফেলি তাহলে আমাদের জন্য খুব একটা বিপদ হয়ে যায়, এবং সেটাকে যদি আবার অপোজিশনকে সাপ্রেস করার জন্য হয় তাহলে তো এটা আরো ডেঞ্জারাস। দুনিয়ার সব দেশে প্রত্যেকটা মানুষের একটা চিন্তা চেতনা থাকে, এবং সে কিন্তু ওটা করতে বাধ্য, কারণ তার চিন্তা চেতনা ঊর্ধ্বে তো সে যেতে পারবে না। কিন্তু পেশাজীবীদের কতগুলো পেশার স্বার্থে অ্যাকোমোডেট করতে হয়, যেটা পেশা, কারণ আমি তো, আমার পরিচয় দুইটা, পেশাজীবী হিসাবে পেশার স্বার্থে আমাকে, কারণ আমি তো পেশা আর পাল্টাইতে পারছি না। একজন ডাক্তারের সমস্যা হচ্ছে সে কিন্তু উকিল মুক্তার ওগুলো বা অন্য কিছু করতে পারে না, তার পেশাতে যেত। এবং পেশার যে বর্তমানে আধুনিক চিকিৎসা বা মানে প্রক্রিয়াতে পেশার কিন্তু অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান কিন্তু আমাদের সম্মিলিতভাবে করতে হইব। এখন আমাদের প্রবলেমটা কেন হয়ে গেছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে পেশাজীবীরা যখন রাজনীতিতে যায়, সেই রাজনীতিটা যতটুকু না সে আইডিওলজিক্যাল, তার চেয়ে কিন্তু প্রাপ্তিটা নেওয়া অনেক সময় আমাদের কাছে কোশ্চেন থাকে, এবং যারা এর পিছনে ঘুরে তারাও কিন্তু প্রাপ্তির লক্ষ্যেই ঘুরে। যদি প্রাপ্তি না হতো তাহলে এটা কতটুকু যাইতাম। ডক্টর মুস্তাক রহিম, আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে প্রাপ্তিটাই আসলে প্রধান কথা? আর আমি যদি আরেকটু এগিয়ে গিয়ে জানতে চাই যে এই সরকার 8 বছর ধরে ক্ষমতায় রয়েছে, আপনি এই সরকারের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক মতবাদ আদর্শ বিশ্বাস করেন, আপনার আসলে পেশাগত জীবনে বড় কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমি যেটা বলতে চাই, আমরা কম বেশি, আমরা যারা নেতৃত্বে আছি, চিকিৎসকদের নেতৃত্বে আছি, আমাদের অতীত দেখলে আমরা কম বেশি সবাই রাজনৈতিক সচেতন। আমি সেই স্কুলের শেষের দিক থেকেই শুরু করে কলেজ, মেডিকেল কলেজ, সব জায়গাতেই আমাদের মানে সচেতনতা ছিল, রাজনৈতিক সচেতনতা ছিল। বাট আমরা যখন ডাক্তার হই তখন আমার প্রধান পরিচয় কিন্তু আমি একজন চিকিৎসক। আমার প্রধান দায়িত্ব হলো রোগীদেরকে সেবা দেওয়া, স্বাস্থ্য সেবা দেওয়া, এবং এটাই আমার প্রধান দায়িত্ব। পাশাপাশি আমার নাগরিক হিসেবে দেশের প্রতি আমার দায়িত্ব পালন করা, এটাই হওয়া উচিত। এবং বিএমএ একসময় তাই ছিল আপনার, কিন্তু সময়ের পরিবর্তনে আপনি দেখবেন শুধু চিকিৎসা পেশা নয়, আজকে প্রত্যেকটা পেশায় কিন্তু রাজনীতির প্রভাব পড়েছে আপনার।
প্রত্যেকটা পেশায়, ইভেন প্রেস ক্লাবও আপনি দেখবেন, প্রেস ক্লাব সহ অবশ্যই। প্রত্যেকটা পেশায়, অবশ্যই। আমি বলবো শুধু চিকিৎসক পেশা না, প্রত্যেকটা পেশাতে এর প্রভাব পড়েছে আপনার। তবে আমাদেরটা এটা আরো বেশি মানে ফুটে উঠেছে আপনার, যেহেতু নির্বাচন সামনে এবং বিগত নির্বাচনের মতো যে ঘটনাগুলি ঘটেছে আপনার ওপেন ব্যালট, এটি অতীতে কোনো সময় ঘটে নাই। এবং এবারও আমরা আশা করেছিলাম বর্তমান বিএমএ নেতৃবৃন্দের কাছে যে বোধহয় আমাদের সঙ্গে একটা আলোচনা করে 2012-র মানে তিক্ত পুনরাবৃত্তি না অভিজ্ঞতাকে নিয়ে আমাদের একটা আলোচনা করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে আমাদেরকে নির্বাচনে নিয়ে আসা, এটা কিন্তু ওনাদের বর্তমান বিএমএ নেতৃত্বের দায়িত্ব ছিল। কেন জানি আমরা লক্ষ্য করলাম যে এই ঘটনাটি ঘটে নাই। এই ঘটনাটি অধ্যাপক ঘটে নাই। শরফুদ্দিনের কাছে যাওয়ার আগে আমি আবার একটু ডক্টর মনোয়ার হক শামীমের কাছে যেতে চাই। ডক্টর মনোয়ার হক শামীম, আপনি পেশাগত জীবনে রাজনীতি করার জন্য কোনো বড় কোনো অসুবিধার মুখে কখনো পড়েছেন কিনা দর্শকরা জানতে চাইছেন, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। ডক্টর মনোয়ার হক শামীম। না, পেশাগত জীবনে আমি যখন পেশার কাজে জড়িত থাকি তখন আমি পেশাজীবী, আমি একজন চিকিৎসক, আমি চিকিৎসক হিসেবেই কাজ করেছি এবং চিকিৎসক হিসেবে কাজ করতে গিয়ে আমি সেরকম কোনো সমস্যার আসলে সম্মুখীন হইনি। আমি আপনাকে আগেও বলেছি জি। যে চট্টগ্রামের পরিস্থিতিটা একটু ভিন্ন। অন্য চট্টগ্রামের পরিস্থিতি চট্টগ্রামে ভিন্ন। কিন্তু আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই কিন্তু একই সাথে পেশা যখন কাজ করি তখন কিন্তু দলীয় পরিচয় থাকে না, তখন আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ডাক্তার হিসেবে কাজ করি। ডক্টর মনোয়ার হক, আপনাকে ধন্যবাদ। ডক্টর শেখ আখতারুজ্জামান, আপনি কোনো অসুবিধায় পড়েছেন কিনা পেশায় থেকে অন্য দল সমর্থন করার জন্য বা রাজনৈতিক দল সমর্থন করার জন্য? ডক্টর শেখ আখতারুজ্জামান। আমি যখন মানে রশিদি মাহমুদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ওনাকে আমি কমপ্লেন করছিলাম, আমাকে 1996 থেকে 2001 সাল পর্যন্ত 11 বার বদলি করা হয়েছিল। আবার এই সরকার ক্ষমতা আসার সাথে সাথেই আমাকে খুলনা থেকে রাজশাহী মেডিকেলে ট্রান্সফার করা হলো এবং রাজশাহী মেডিকেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকা অবস্থায় আমাকে দুর্গাপুর নামে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদায়ন করা হলো। বাধ্য হয়ে আমাকে একটা পর্যায়ে চাকরি ছেড়ে দিতে হলো। ডক্টর শেখ আখতারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক এই হচ্ছে আমাদের অধ্যাপক শরফুদ্দিন, আপনি আমি আখতারুজ্জামান আমাদের সাহেব এই বিষয়টি একটু দিয়ে ব্যাখ্যা আমি করবেন। শুরু করছি। জি। কখনো কখনো কারো কারো উপরে এরকম ধরনের হয়তোবা অত্যাচার হয়েছে। আখতারুজ্জামান সাহেবের উপর হয়েছে এই কারণেই বোধহয় উনি তুজাম্মেল সাহেবকে খাগড়াছড়ি বদলি করেছিলেন খুলনার। এই আখতারুজ্জামান তুজাম্মেল সাহেবকে খাগড়াছড়িতে দিয়েছিলেন, ও কারণেই হয়তো ওনার এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ টিট ফর ট্যাট হয়েছিল, পাল্টাপাল্টি হয়তোবা। 2 নম্বর, ওই আমলে তোজামুল সাহেব সাচিব করতেন, তুজাম্মেল সাহেব সাচিব করতেন। উনি ওই জ্যাপ আমলে করেন, যারা অনেক পোস্ট গ্রাজুয়েট করতো তাদের জি। পোস্ট গ্রাজুয়েট খুলে দিয়ে, মানে তাকে পড়তে না দিয়ে ওই খাগড়াছড়ি বান্দরবনে পোস্টিং দেওয়া হয়েছে। এরকম ঘটনা অনেক আছে। ডিজি অফিস থেকে কয়েকজনকে, যেমন সরফরাজ, যেমন মোসাদ্দেক, এদেরকেও খাগড়াছড়ি পাঠানো অধ্যাপক হয়েছে। শরফুদ্দিন, একটা সেকেন্ড। শেখ আখতারুজ্জামান, আপনি 20 সেকেন্ডে বলেন আপনি কি বলতে চাচ্ছেন। জনাব ডক্টর শেখ আখতারুজ্জামান। আমি বলতে চাচ্ছি তোজাম্মেল হোসেন জোয়ারদার ড্যাবের সেক্রেটারি ছিল আমার আগে ড্যাবের সেক্রেটারি ছিল তোজাম্মেল হোসেন জোয়ারদার, যার কথা পরবর্তীতে- শরফুদ্দিন ভাই বলছেন। না, পরবর্তীতে উনি কিন্তু সাচিপে যোগদানের পরে তাকে এই ধরনের শাস্তি দেওয়া হয়। আচ্ছা, সাচিপে যোগদানের পরে শাস্তি দেওয়া। হ্যাঁ, এই শাস্তিটা পায়। আমি কিন্তু কয়েকটি উল্টোও আছে। বিষয় আপনাকে আমি একটু বলতে চাই। জি, জি, আপনি please। মেডিকেল শিক্ষার পোস্ট গ্রাজুয়েশন জি। কোন রকম কোনো দলবাজি হয় না। রশিদ মাহমুদ সালকে দলবাজির যে কথা বলা হয়েছে, উনি কোনো দল করেন না, মানে উনি কিন্তু দলের ঊর্ধ্বে, আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তি। বদলি ট্রান্সফারের ব্যাপারে আমি 2টো উদাহরণ দিয়ে আপনাকে বলবো। এই যে সার্জারির মাহবুব সাহেব প্রবাবলি ড্যাবের ট্রেজারার ছিল, উনি এই 2রা নভেম্বর সম্ভবত রিটায়ার করেছেন। উনি কিন্তু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, তাকে কিন্তু বদলি করা হয়নি। বর্তমানে ফমর সিদ্দিকী নামে একজন আইডিসিআর আছেন, যিনি কিন্তু এই ড্যাবের সদস্য, বদলি হন নাই। আজিজ সাহেব, যিনি ড্যাবের সভাপতি, তিনি কিন্তু রিটায়ার করেছেন এই নিটোর থেকে। কোন রকম কোনো অত্যাচার আমরা করিনি, এটা হলো পেশার নিয়ম। আমার স্বার্থ হলো, আমার কথাটাও বলেন। হ্যাঁ বলেন, তাকে হয়তো বদলি করা হয়েছিল রংপুরে। এই যে এটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে। কেন হয়েছিল? কিন্তু এটি একটি মজার বিষয় না অধ্যাপক শরফুদ্দিন? মানে আমাদের এখানে 2জন ডাক্তার আছেন, একজন ডক্টর মোস্তাক রহিম স্বপন, তাকে রংপুরে বদলি করা হয়েছে, আরেকজন খুলনায় আছেন, তাকে 96 থেকে
এক পর্যন্ত 11 বার বদলি করা আচ্ছা, হয়েছে, এই এইটি যে কি জিনিসগুলো এটা আনইউজুয়াল, এটা কিন্তু আমি পছন্দ মানে করি দুজনের না। মধ্যে দুজনের যদি না, unusual হয় আমরা ধরে নিতে এক্ষেত্রে পারি না? বলি এটা হয়তো ব্যক্তিগত স্থানীয় কোন রকম কোন সমস্যা। আমি এক্ষেত্রে পেশাজীবী হিসাবে, বিএমএ নেতা হিসাবে আমি বলবো, আমি সাচিব বা ড্যাব কিছুকেই বিএমএ তে যখন বসবো তখন আমাদের এটা চিন্তা করা উচিত না। স্যার যে কথাটা বললো রাজনীতি আর পেশা, 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন কিন্তু ড্যাবের সৃষ্টি হলো, তখন বাধ্য হয়ে সাচিব হয়েছিল 93 সালে, আরো 2 বছর পরে। এটা কেন হলো? নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। আজকের যে পরিবেশটি তৈরি হয়েছে, ড্যাব বা সাচিব না থেকে যদি শুধু বিএমএ নেতৃত্বে আমরা এগিয়ে যেতাম, তাহলে আমার মনে আমরা হয় একটু দুজন বোধহয় মিলে পরিষ্কার আমাদের একসাথে এগিয়ে যেতে পারতাম। আমাদের আমি একটু একটু 20 পরিষ্কার- সেকেন্ড সময় আছে। আচ্ছা, প্রফেসর রশিদ মাহবুব। আমি প্রথম কথাটা হচ্ছে বদলি পোস্টিং, জি, এগুলো তো সরকারের ব্যাপার। তা বদলা কিন্তু উনি যখন আপনাকে বিচার দিয়েছিলেন আপনি কিছু আমি করেছিলেন কিনা? আমি তো ওই কাজ করি না। না মানে আপনি এটা আমি একটু বলি, বিচার- আমি কিন্তু 1975 থেকে 95 সাল বাইরেই চাকরি করেছি, আমিও তো বদলি হতে পারিনি। তো সুতরাং বদলি পাইতে না পাওয়াটা এটা আমার কাছে মনে হচ্ছে একটু ভিন্ন জিনিস। এটা আলাদা। কিন্তু আবার যদি বলি, আমার ঢাকা আসার পিছনে কিন্তু ড্যাবের যে প্রেসিডেন্ট ছিল ডক্টর হাদি, হি ব্রট মি ইন ঢাকা। তো এগুলো কিন্তু আমি মনে করি যে এই বদলিটার যে জায়গাটা, এটা পলিটিসাইজেশন কিন্তু এবং আপনি এখন আশা করছেন যে রাজনীতির বাইরে হলে আমাদের পেশার জন্য এটা ঠিক সবচেয়ে সবচেয়ে পারে। Definitely. প্রফেসর রশিদ মাহবুব, ডক্টর শরফুদ্দিন আহমেদ, ডক্টর মোসাক্কির রহিম স্বপন এবং ঢাকার বাইরে থেকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মনোলোক শামীম এবং ডক্টর শেখ আখতারুজ্জামান। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।